মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে অবস্থানে বামের আজকে এসআইআরে যে নাম বাদ গেছে বা যেগুলো অ্যাডজুডিকেশনের মধ্যে আছে তার প্রতিবাদে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার দাবি জানিয়েছিল বামেরা এবং অবস্থান সিইও দফতরের সামনে মিছিল করে সিইও দফতরে অভিযান বামেদের। বিমান বসু, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা ছিলেন মিছিলে। এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। তাহলে যারা দুয়ে ম্যাপিং পার হয়েছে তাদের সবার নাম থাকবে, আর তারপরে নির্বাচন কমিশন বলুক যে ম্যাপিংয়ে যারা বাদ হলো কেন বাদ হলো। বিচারাধীন পাঠানো হচ্ছে, বিচার প্রার্থী করা হচ্ছে, এটা তো বিচার চাইনি, তাই তো একতরফা মামলা হলো। কেন হলো? তাহলে এক্সিকিউটিভ ফেল করলো একেবারে নিচের তলা থেকে সিও পর্যন্ত, কাদের ইসিআই পর্যন্ত, কাদের অপদার্থের জন্য এটা হলো। নির্বাচন চেয়েছি আমরা, নির্যাতন না। এই গেল নভেম্বরে ভোটে জিতে এনডিএর মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার এবার রাজ্যসভার প্রার্থী। মাত্র 3 মাসের মধ্যেই নীতিশ কুমারের মাসনাদ গেল। নীতিশ কুমারের জায়গায় বিজেপির মুখ্যমন্ত্রী। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, বিহার নির্বাচনের আগে বিরোধীরা একটা প্রচার কৌশল নিয়েছিল যে নীতিশ কুমার ফের এনডিএ ক্ষমতায় এলে নীতিশ কুমারকে বেশি দিন মুখ্যমন্ত্রী রাখবে না বিজেপি। এত সহজে মেনে নিলেন রাজ্যসভার প্রার্থী হতে নীতিশ কুমার, নাকি কোনো বিকল্প কোনো ভাবনা রয়েছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে নীতিশ কুমারের কাছে খুব বেশি অপশনও খোলা ছিল না এই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া। এবার তুমি যেটা বললে একেবারেই ঠিক যে বিরোধীরা এই বিষয়টিকে ইস্যু করেছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নীতিশ কুমারের অ্যালায়েন্স কোথাও গিয়ে বিজেপির জন্য সমস্যার জায়গায় তৈরি হতে পারে যদি নির্বাচনের আগে নীতিশ কুমার জানতে পারতেন যে তাকে আর মুখ্যমন্ত্রী রাখা হবে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তখন নাম ঘোষণা করে এবং যেটা শোনা যাচ্ছে দিল্লির বিজেপির অন্দরে যে নীতিশ কুমারকে সরিয়ে দেওয়ার ভাবনা একটা ছিলই, তবে তার জন্য অপেক্ষা করছিল বিজেপি তাদের ফল কেমন হয় দেখার জন্য। বিহার বিধানসভায় তাদের অত্যন্ত ভালো ফলাফল হয় এবং তারপর থেকে নীতিশ কুমারের সঙ্গে কথা বলা চলছিল। এবার নীতিশ কুমার খুব স্বাভাবিকভাবেই তিনি মসনদে প্রিয় এবং গদির প্রতি তার সেটা সর্বজন বিদিত। সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমারকে একটি বিকল্প দেওয়া হয়। নিশান্ত কুমার তাকে ডেপুটি সিএম করার প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রস্তাবে সহমত হওয়ার পরই নীতিশ কুমারের নাম রাজ্যসভার জন্য চূড়ান্ত করে জেডিইউ। এবং যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে আগামীকালই, যেহেতু নমিনেশন জমা দেওয়ার শেষ দিন রাজ্যসভা নির্বাচনের, আগামীকালই নমিনেশন জমা দিতে চলেছেন নীতিশ কুমার। বেশ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর আগে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর সওয়াল করেছিলেন, এবার এক দফায় সওয়াল। রাজ্যে বিধানসভা ভোট কবে থেকে শুরু হবে, কত দফায় হবে, এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে বুধবার এক দফায় ভোটের পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। অনেকেই বলছেন দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি একাধিক দফায় ভোট হলে তৃণমূলের সুবিধে, কারণ সেক্ষেত্রে তারা নিজেদের কর্মীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে ভোট করানোর সময় ও সুযোগ পেয়ে যায়। গণতন্ত্র রক্ষায় যদি সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী, নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী এনেই কাজ হতো, তাহলে চীন বা পাকিস্তান বা উত্তর কোরিয়ায় সামরিক বাহিনীর দখলে থাকা দেশগুলিতে অনেক ভালো গণতন্ত্র থাকতো। গণতন্ত্র মানুষকেই মানতে হয়। দিলীপবাবু যেটি বলেছেন সেটি একটি হয়তো সাময়িকভাবে কয়েকদিনের জন্য সামান্য কাজ করতে পারে, কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্রের বোধ, রাজনৈতিক নেতাদের এবং বিশেষ করে বিশ্বজুড়ে বাঙালিদের যে গণতন্ত্রের বোধ, সেই বোধ যদি না থাকে সেক্ষেত্রে খুবই মুশকিল এই ধরনের 1 দফা 7 দফা এই সমস্ত করে পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসা, জোর করে অন্যের ভোট দখল করা, বুথ দখল করা, এই বিষয়গুলি থেকে বেরোনো আমাদের পক্ষে শক্ত। গতবার তো 8 দফায় এনারাই করিয়েছিলেন, আমরা বারবার বলেছিলাম 8 দফা করবেন না, তখন কিন্তু এই দিলীপ ঘোষরাই বলেছেন না 8 দফাতেই হবে। এরা না ভোট এলে দেয়াল লেখেন কিন্তু দেয়ালে লিখনটা পড়তে পারেন না, সেই কারণে এই ধরনের দিশাহীন কথাবার্তা বলছেন। গতবারের থেকে হঠাৎ সরে গেলেন কেন?
গতবার তো 8 দফায় ভোট এই দিলীপ বাবুরাই চেয়েছিলেন। সারা বছর কোনো যোগাযোগ নেই, BLA 2 দিতে পারে না দিলীপ ঘোষের দল, তারা আবার এলাকা ভিত্তিক অমুক করতে হবে তমুক করতে হবে, এসব কথা আসে কোথার থেকে? দিলীপদা রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন। কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে, তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি। প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ হয় শনিবার। তার আগের দিন শুক্রবারই রাজ্যে ঢুকতে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কলকাতা সহ একাধিক জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করছেন। এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে এর আগেও সরব হয়েছেন দিলীপ ঘোষ। দাবি করেছেন বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী রাখার। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। এবার এক দফা ভোটের পক্ষে সওয়াল দিলীপ ঘোষের। এটা করতো নির্বাচন কমিশন যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না, সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয় একদিনেও হতে পারে সব জায়গায়। নিউজ 18 বাংলা। পরাধীন ভারতে প্রথম ভোট 1951 সালে, সেখানেও ভোট দিয়েছেন। আর এই ভোটে এসআইআর তালিকায় 104 বছরের বৃদ্ধ বিচারাধীন। ইনি শেখ ইব্রাহিম। বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। পরিবারের দাবি ইব্রাহিম এখন 104। বহু ভোট দিয়েছেন, কিন্তু এবার তার নাম বিচারাধীনের তালিকায়। পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 32 বিঘা। এখানকার বাসিন্দা শেখ ইব্রাহিম। পরিবার জানিয়েছে 1922 সালে ইব্রাহিমের জন্ম। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেন। 1951 সালে প্রথম লোকসভা নির্বাচনে ভোট দেন। তারপর থেকে নিয়মিত ভোট দিয়েছেন। এবার কি ভোটটা দিতে পারবেন? প্রশ্নটা ভাবাচ্ছে ইব্রাহিম ও তার পরিবারকে, কারণ শেখ ইব্রাহিমের নাম এখনো বিচারাধীন। আমরা যা আশা করছি এখন আপনারা যাচ্ছেন, আপনারা যাচ্ছি সবাই যাচ্ছে। এটা হতে দেখেছি, থালের কাছে গেছি, থালের গায়ে ওকে হাত দিয়েছি, থাপ কত রুগনার ওকে কাছে দেখেছি, সব দেখেছি। আমার জীবনে এসব হয়েছে। পরিবারের দাবি দেখতে দেখতে 100 পার করেছেন ইব্রাহিম। এরই মধ্যে এসআইআর শুনানিতে তার ডাক পড়ে। বয়সের কারণে বাড়িতেই শুনানি করে কমিশনের প্রতিনিধি দল, কিন্তু প্রথম ভোটার তালিকায় ইব্রাহিমের নাম বিচারাধীন। এ নিয়েই পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। উনি দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রথম যে ভোট চালু হয় তখন থেকেই উনি ভোট দিয়ে আসছেন, কিন্তু এবছর এই যে এসআইআর চালু হয়েছে, এসআইআর চালু হওয়ার জন্য আমার বাবাকে নোটিশ করে হিয়ারিংয়ের জন্য। এসে সমস্ত নথিপত্র যাচাই করে দেখে যান। সেখানে দেখা যাচ্ছে আমার বাবার নামের পাশে মানে আন্ডার জুডিকেশন লেখা আছে আর কি। মানে খুবই দুঃখজনক এবং অপমানজনক। হ্যাঁ, তিনি যদি ভারতের নাগরিক না হন তাহলে ভারতের নাগরিক কে? তিনি ভারতের স্বাধীনতা নিজে চাক্ষুষ করেছেন এবং এটা আমার মনে হয় যে নির্বাচন কমিশনের আর একটু দায়িত্বশীল হওয়া দরকার ছিল। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। প্রথম তালিকা ভোটার লিস্ট এখনো পর্যন্ত প্রকাশের পরেও ক্ষোভ বিক্ষোভ চলছে। কারণ দেগঙ্গায় কোথাও একই বুথে 350, 400, শান্তিপুরেও সেম বাত। দেখুন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে নাম। এই অভিযোগে দেগঙ্গায় রাস্তা অবরোধ। উত্তর 24 পরগনার দেগঙ্গার রানীহাটি।
এখানকার একটি বুথে ভোটারের সংখ্যা 902। অভিযোগ, এর মধ্যে প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে 400 জনের নাম, বিচারাধীন 200। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। বুধবার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। বাবা আমার 2002-তে ভোটার লিস্টে কোনো নাম নেই। ছোটবেলায় বাবা মা মারা যায়, এর জন্য আমাদের কাছে ডিলিট করেছে। আমাদের কাছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে 1982 সালের, তাতেও দেখাচ্ছে ডিলিট করেছে। আমার বড় দিদি আছে, তারও 2002-তে আছে, 2025-এ আছে, তাও নিচ্ছে না। এক বুথে 350 নাম বাদ, নদিয়ার শান্তিপুর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার একটি বুথে মোট ভোটারের সংখ্যা 975। অভিযোগ, এর মধ্যে বাদ গিয়েছে 350 জনের নাম। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। 350 জন মতন মানুষের ভোট বাদ গেছে। ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্র আমার রয়েছে, বিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে। এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। উত্তর 24 পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। এখানকারও একটি বুথে প্রথম ভোটার তালিকা নিয়ে ক্ষোভ। অভিযোগ, 6টি পরিবারের 18 জনের নামের পাশে লেখা ডিলিটেড। এ নিয়ে পরিবারগুলি চিন্তায়। আমি দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, মানে মৃত্যু বলে আমার ঘোষণা করতেছে মানে কি দুনিয়ায় নেই। তারপর তো আমি বেশি আছি, আমার ভোটটা কেটে দিলে। জন্ম সার্টিফিকেট ধরি, রেশন কার্ড ধরি, সমস্ত রকম কাগজপাতি আমার কাছে আছে। তা বাদেও আমার বাড়ির লোকের আর আমার মেয়েরও ভোট কাটা গেছে। নিউজ 18 বাংলা।